প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন নেটল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। প্রকৃতিতে এখন গরমের তীব্রতা। আজকে বাংলাদেশে যশোরের তাপমাত্রা 42.6 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা, ঢাকায়ও তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। দেশে আজকে হিট স্ট্রোকে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং স্কুল কলেজ আরও 7 দিন মানে 27শে এপ্রিল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং সারা দেশে 3 দিনের হিট অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। তবে আজকে আমরা কথা প্রকৃতির উত্তাপ নিয়ে না, আজকে আমরা কথা বলবো নির্বাচনী উত্তাপ নিয়ে। দেশে 7ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর এই 2-3 মাসের মধ্যে আবার আরেকটি নির্বাচনের হাওয়া বইছে দেশে, উপজেলা নির্বাচন, এবং এটিও যথেষ্ট বড়। দেশে 481টি উপজেলা নির্বাচন হবে 4 ধাপে। প্রথম ধাপে নির্বাচন হবে আগামী মাসের 8 তারিখে, মানে মে মাসের 8 তারিখে 152টি উপজেলা নির্বাচন হবে। তবে উপজেলা নির্বাচন নিয়ে বা দেশের প্রধান 2 দলই আসলে কিছুটা সংকটে আছে। সংকটটা কীরকম? প্রধান বিরোধী দল বিএনপি, তারা আগের মতো যথারীতি সেই জায়গায় আছে যে তারা নির্বাচনে অংশ নেবে না। বর্তমান সরকারের অধীনে কোনো প্রকার নির্বাচনে তারা অংশ নেবে না, সেই কারণে নির্বাচনে এবারও তারা আনুষ্ঠানিকভাবে যাচ্ছে না। কিন্তু পত্রপত্রিকায় যা খবর এসেছে, দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতারা স্থানীয়ভাবে তাদের মতো করে নির্বাচনে অংশ নিচ্ছেন। তাদের ব্যাপারে বিএনপির অবস্থান কি হবে, আগের মতো বহিষ্কার নাকি একটু উপেক্ষা করে না দেখার ভান করে যাবেন, সেটা আমরা জানবো আলোচনা থেকে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সংকটটা অবশ্য ভিন্ন, যেহেতু বিএনপি নেই, ফলে আওয়ামী লীগ আগের মতোই এবারও নির্বাচনটা সবার জন্য উন্মুক্ত রাখার জন্য এবার দলীয় প্রতীক দিচ্ছে না। ফলে অধিকাংশ উপজেলায় একাধিক প্রার্থী, মানে আওয়ামী লীগের সাথেই আওয়ামী লীগের লড়াইটা বেশি হবে। বিশেষ করে মন্ত্রী এমপিদের সাথে তৃণমূলের একটা দূরত্ব তৈরি হচ্ছে উপজেলা নির্বাচনকে ঘিরে। মনে হচ্ছে, পত্রপত্রিকায় দেখা যাচ্ছে যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা অনেকেই নির্বাচন করতে যাচ্ছেন। তবে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত যেটা জানা গেছে যে মন্ত্রী এমপিদের সরাসরি স্বজন যারা, তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না। ফলে দুই পক্ষই এই নির্বাচনকে নিয়ে একটু সংকটে আছে। সেই কারণে আজকে আমাদের উপজেলা নির্বাচন নিয়ে আজকে টকশো আমরা শিরোনাম করেছি উপজ্বালা। দুই দলেই একটু জ্বালা যন্ত্রণা ভোগ করছে নির্বাচনকে নিয়ে। এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে 2 জন অতিথি আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং আছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। দেশে আবার নির্বাচনী হাওয়া বইছে, তবে এটা মানতেই হবে যে আগে নির্বাচন যেমন উৎসবমুখর পরিবেশে হতো, এখন তেমনটা হয় না, কারণ অংশগ্রহণমূলক হয় না। যেমনটি শুরুতে বলছিলাম যে বিএনপি যথারীতি এবারও নির্বাচনে আসছে না। ফলে এই উপজেলা নির্বাচন 481টি উপজেলায় দফায় 4 ধাপে নির্বাচন হবে। নির্বাচনকে ঘিরে আপনাদেরকে একটু খারাপ লাগে যে বিএনপি না আসার কারণে যে নির্বাচনে আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, মাঠের রাজনীতিবিদ, এবং একসময় যে বাংলাদেশে যখন সব দল অংশ নিত তখন নির্বাচনে যে একটা জমজমাট উত্তাপ, সেটা যে একটু নাই, আপনি কি মিস করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক বীর মুক্তিযোদ্ধা সালাম ভাই। এইটা উপজেলা নির্বাচন, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। কারণ আমাদের পবিত্র সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে প্রতিটি অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট যেগুলো জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে। তো সেখানে উপজেলা তো একটা গুরুত্বপূর্ণ আপনার টায়ার, আমি বলবো লোকাল স্থানীয় সরকার একটা গুরুত্বপূর্ণ টায়ার। এবং এটা আপনার আমাদের স্বাধীনতার পরে বঙ্গবন্ধু যখন সংবিধান রচনা করেন তখনই তিনি স্থানীয় সরকারকে গুরুত্ব দিয়েছিলেন এবং এই জন্য প্রত্যেক স্তরে সরাসরি নির্বাচিত, এই কথাটা কিন্তু আমাদের সংবিধানেই উল্লেখ আছে। তো সেই হিসেবে আমাদের প্রতিটি নির্বাচনই দেশের জন্য, জনগণের জন্য গুরুত্বপূর্ণ। ছোট ইউনিয়ন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্লামেন্ট, প্রতিটা নির্বাচনী গুরুত্ব। আমরা যদি জনগণকে দেশের মালিক বলে মনে করি, জনগণ সমস্ত ক্ষমতার, রাষ্ট্রীয় ক্ষমতার উৎস, এর যদি ফিলিংসটা থাকে, তা আমার তো নির্বাচন তো আমাকে করতেই হবে। নির্বাচন ছাড়া তো আর আপনার বাছাই করা যাবে না কে হবে নেতা। সরি, সেখানে নির্বাচন হচ্ছে এবং নির্বাচন আশা করি শান্তিপূর্ণভাবে হবে। আগে অনেক কিছুই মনে হয়,
বিএনপি তো তাদের তো সিদ্ধান্তগুলো কনফিউজিং, কারণ তারা প্রথমে বলল যে আমরা নির্বাচনে দলগতভাবে যাব না, এবং আমরা যদি কেউ যায় সেটা তার ব্যাপার, ইত্যাদি অনেকগুলো কিন্তু পজিটিভ নেগেটিভ, এটা আপনি তো জানেন সবই। কিন্তু ওনারা হঠাৎ করে মানে একটা ইউটার্ন নিলেন, এখন বলেন যে আমরা নির্বাচনে যাব না। এ নিয়ে তারাও কিন্তু ঝামেলায় পড়ছে, কারণ তাদের লোকরাও প্রায় শত শত তাদের নেতারা নির্বাচন করতে চাইছে। জামাত ইসলাম ওনাদেরকে আশ্বাস দিয়েছে যে আমরাও আপনাদের সাথে আসেন নির্বাচন করি। এরকম একটা রোজার সময় কিন্তু একটা পরিবেশ হয়েছিল জামাতের যে তাদের যে একসাথে ইফতার পার্টি, তাদের ইফতার পার্টিতে জামাতের যে সভাপতি তিনি ইচ্ছে করে বললেন যে আমরা করব, কিন্তু এখন আবার করবেন না। যদি না করেন সেটা ওনাদের তো আর এখন আর নির্বাচনের কোনো গুরুত্ব নাই তাদের কাছে, কারণ যে নির্বাচনে ওনাদের আসার কথা ছিল, উচিত ছিল, যেটা না করাটা এটা জাতির সঙ্গে একটা ঘাতকতামূলক নির্বাচনে না আসাটা, যারা আমরা গণতান্ত্রিক দল করি বা গণতন্ত্রের প্রতি যাদের শ্রদ্ধা আছে, আমরা যে নির্বাচনে যাই না, এটাও কিন্তু একটা ঘাতকতা, বিশ্বাসঘাতকতার সামিল জনগণের কাছে। ওনারা আসেন নাই, সেই স্বাধীনতা তাদের আছে। আবার এবারও উপজেলা নির্বাচনে ওনারা আসবেন বলছেন, মানুষ খুশি হয়েছে। এখন যদি না আসেন, মানুষ তার মতো করে নির্বাচনে অংশ নেবে, যারা যোগ্য তাদেরকে নির্বাচিত করবে। তা আমাদের যেটা আপনি উল্লেখ করছেন যে একই দলের ভিতরে, এইটা আমাদের কোনো সমস্যা নাই, কারণ নির্বাচন তো আমাদের দলের জাতীয় নির্বাচনে তাই ছিল, অনেক জায়গাতে জাতীয় নির্বাচনে হয়েছে। এটা নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য আমাদের করতে করছে, এবং এখানেও তাই, এখানে কোনো মার্কার কথা নাই। এখানে মার্কাটা বাধ্যতামূলক আমরা করছিলাম, বিএনপিও মার্কা লইয়া লোকাল ইলেকশন কিন্তু করছে, আপনার মনে থাকার কথা। জি হ্যাঁ। তো সেখানে তারা তো হঠাৎ করে ইউটার্ন করে ফেলায়, করে। তো সেখানে মার্কাটা বাধ্যতামূলক না, দলীয়ভাবে মার্কা দিতে পারে, নাও দিতে পারে। তো সেখানে এবার আপনার জনগণকে বেশি উৎসাহিত এবং আনন্দঘন পরিবেশে উপজেলা নির্বাচন করার জন্য দল এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সভানেত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে নৌকা আমরা কাউকে দেবো না, কারণ নৌকা না দিলে হয়তো অন্য লোকেরাও একটু স্বাচ্ছন্দ্যভাবে অনেক বেশি মানুষ নির্বাচন অংশ নেবে, এই আশা করে আমাদের বলা হয়েছিল। এবং এটাই ঠিক, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে এটা আমাদের 59 আর্টিকেল কনস্টিটিউশনের, এটা আমাদের বাধ্যবাধকতাও আছে। তো সুতরাং সেভাবে নির্বাচন হচ্ছে। কি হবে না হবে আমাদের দলের ভিতরে আমার মনে হয় সেটা নিশ্চিত দল নিয়ন্ত্রণ করবে, এবং স্থানীয়ভাবেই এটা আমরা পারবো। আমিও বরগুনা জেলার প্রেসিডেন্ট আওয়ামী লীগের, তো সেখানে আমার তো দায়িত্ব আছে, আমি কিভাবে কি করব, কেন্দ্রীয় ইনস্ট্রাকশন প্লাস লোকাল সিচুয়েশন বা পজিশন মিলিয়েই করতে হবে, মিলে আমরা সেটা করব। আমরা আশা করি যে শান্তি ভঙ্গ হবে না এবং মানুষ শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পারবে। জি, আপনাকে ধন্যবাদ। জনাব আব্দুল সালাম, যেমনটি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলছিলেন যে আপনাদের সিদ্ধান্ত একটু কনফিউজিং, আসলে কি কোনো কনফিউশন ছিল আপনাদের, বা আপনারা ইউটার্ন নিয়েছেন নির্বাচনে, এই উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে, যেমনটি উনি বলছিলেন, সেটার ব্যাপারে আপনার কি মত? আপনাদের সিদ্ধান্ত কি কোনো ঝুলে ছিল বা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন আপনারা? বিএনপির কোনো কনফিউশনও নাই, আর বিএনপি ইউটার্ন নেয়নি, ইউটার্ন নিছে আওয়ামী লীগ। এর আগে যখন আওয়ামী লীগ তার দলীয় এই সব কিছু দলীয়করণ করেছে, আমরা এর আগেও বলেছি যে এই লোকাল নির্বাচনগুলো দলীয়করণ করার জন্যই তারা গতবার প্রতীক দিলেন। সেই সময় কিন্তু আমরা একেবারে পুরোপুরি এটাকে আমরা অস্বীকার করেছি এবং এটা বিরোধিতা করেছি, কিন্তু সেই সময় তারা সেই কথাটা শুনে নাই। তো কাজে এখন আবার তারা ইউটার্ন করে সে জায়গায় আসছে যে না, তারা ভুল করছিল। তারা যে ভুল করে আসলে টোটাল ইলেকশন ব্যবস্থাটাকেই শেষ করে ফেলছেন। শুধু আজকের উপজেলা না, আজকে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে অবস্থাটা সৃষ্টি করছেন, যে ওনারা বললেন যে বিএনপির সংকট, বা আপনি বললেন যে দুই দলের সংকট, না দুই দল আমাদের কোনো সংকট না, সংকট হলো জাতির সংকট, এবং সেই সংকটে ফেলেছে হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধুমাত্র তাদের সব কিছুতে দলীয়করণ করতে যেয়ে এবং ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে যেয়ে তারা নির্বাচনটাকে শেষ করে দিছে। কারণটা কি, যেটা তারা বলে, তারা স্পষ্ট বলেই যে বিএনপিকে কোনোভাবেই ক্ষমতা আসতে দেওয়া যাবে না। তো ক্ষমতা যদি না আসতে দেয়, তাহলে বিএনপি ক্ষমতায় কিভাবে আসবে? নির্বাচন, তাহলে নির্বাচনটাকে বন্ধ করে দিতে হবে।
অর্থাৎ নির্বাচনে যাতে না হয় এবং নির্বাচনে যাতে বিএনপি না আসতে পারে। বিএনপি তো একটি ডেমোক্রেটিক পার্টি, বিএনপি তো নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ আছে? বা আওয়ামী লীগের টাইনা হেসরায় নামায় আবার ক্ষমতা দখল করার তো এখানে কোনো সুযোগ নেই, তাই না? তা আমরা তো বিশ্বাস করি সেই নির্বাচনটা। সেই কারণে আজকে তারা ক্ষমতায় থেকে যে ব্যবস্থাটা আপনারা জানেন যে বাংলাদেশে 90-এ সেই অভ্যুত্থান কেন হলো, সেই সময় কি ছিল সেটা, যে কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে তার অধীনে নির্বাচনটা সুষ্ঠু হয় না। এবং পরবর্তী পর্যায়ে 96-এও আওয়ামী লীগের এই কেয়ারটেকার দাবিতে যারা আন্দোলন করলো একই কথা, যে খালেদা জিয়াকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই কাজে কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে। এবং সেই কেয়ারটেকারের জন্য তখন আওয়ামী লীগ এবং জামাত একসাথে আন্দোলন করলেন এবং সেই আন্দোলনের মধ্যে কখনো জামাত বলে আমরা কেয়ারটেকারের প্রতিষ্ঠাতা, আবার কখনো আওয়ামী লীগ বলে আমরা কেয়ারটেকারের প্রতিষ্ঠাতা। তো যেই হোক, কিন্তু সেটাকে সবাই কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু তারপর তারা ক্ষমতায় আসার পরে, আওয়ামী লীগ 2007-08-এর নির্বাচনে ক্ষমতায় আসার পরে তারা যখন এই কেয়ারটেকার নিয়ে পার্লামেন্টে যখন ডিবেট হলো, পার্লামেন্টে কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী সহ সবাই সেই সময় এক বাক্যে স্বীকার করলেন। এটা তো পার্লামেন্টের দাদাদের কাছে সেই আছে, রিটেন বিষয়ই আছে, যে সেসব সবাই বলে যে না, কেয়ারটেকার প্রথাটা রাখতে হবে যদি আমরা জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই, নির্বাচনটাকে যদি প্রশ্নের ঊর্ধ্বে রাখতে চাই। কিন্তু সেটা করার পরও দেখা গেল যে পরবর্তী পর্যায়ে হঠাৎ করে সেই প্রথা বাতিল করে দিয়ে তারা তাদের অধীনেই নির্বাচন করতে হবে সেই ধরনের আবার তারা পার্লামেন্টে বিল আইনা সেটাকে সংশোধন করে ফেললো। অর্থাৎ এইটাকে, এই যে জাতিকে যে একটা সংকটে ফেললো, যে সংকট থেকে উত্তরণ হয়েছিল 90-এ, সংকট থেকে প্রশ্ন আসতে পারে, দাদা বলতে পারে যে হ্যাঁ কেয়ারটেকারটা নিয়ে আপনারা এটা করছেন, আপনারা এটা, আরে ঠিক আছে, সেটা হইতে পারে, সেটা নিয়ে সমালোচনা হইতে পারে, সেটা নিয়ে কাটছাট হইতে পারে, সংশোধন হইতে পারে, কিন্তু হোল ব্যবস্থাটাকে আমি উড়াই দেবো। অর্থাৎ যে জায়গায় বলছি যে আমি কোনো দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হইতে পারে না, আমরা সবাই একমত হয়েছি, তো সেই জায়গায় আওয়ামী লীগের অধীনে কীভাবে আমরা নির্বাচন হবে? এবং সেই নির্বাচনে তারপরও দেখেন আমরা কিন্তু গেলাম 18 সালে, কিন্তু 18 সালে যাওয়ার পরে আমাদের সাথে যে আচরণ করলো, অর্থাৎ আমাদের তো নির্বাচন করতে দিল না, তাই না? তো স্বাভাবিকভাবে যে আজকে দেশের এই জাতির এই সংকটটাকে নিয়ে আসছিল আওয়ামী লীগ, এবং এই সংকট তারা মনে করতেছে যে তারা ক্ষমতায় থাকার জন্য তাদেরকে সেটা করতে হবে। আর যদি পিপুলস ভোট যদি আমরা দিয়ে দেই, তাহলে এই বছরগুলোতে এমন একটা অবস্থা, দেশের অবস্থা ওনারা করছেন যে জনগণ আর তাদেরকে ভোট দিবে না, এটাই তারা মনে করে। এবং ভোট দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এবং তারা প্রকাশ্যে বলেও তাই, কেন আমরা বিএনপিকে ক্ষমতা আসতে দেবো, বিএনপি আসলে এই হবে এই হবে এই হবে, অর্থাৎ এই কারণে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, এই কারণে নির্বাচনও সেইভাবে করা যাবে না। তো এগুলো করে আজকে আওয়ামী লীগ এই অবস্থায় নিয়ে আসছে। আর স্থানীয় পরিষদের নির্বাচনগুলো তো এখন নাই, একদম মানে এমন একটা অবস্থা করছে যে সেখানেও দলের তারা নিজেরাই, আপনারা দেখছেন যে কোন মন্ত্রীর শালা, কোন এমপির ভাই, কোন এমপি বলতেছে যদি আমার লোককে ভোট না দাও উন্নয়ন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এগুলো তো আমরা দেখে আসতেছি যে জোর জবরদস্তি করে তারা আজকে এই অবস্থাটা নিয়ে আসছে। এইটার জন্য আজকে আমরা এই জন্যই বলবো যে এখনও যে অবস্থা আছে, যদি তারা মনে করে আসলে যদি গণতন্ত্রেই বিশ্বাস করে, আমরা এখনও বলবো যে এখনও সময় আছে যে ইলেকশনটাকে নিয়ে যে সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত সৃষ্টি হয়েছিল যে কোনো দলীয় সরকার অধীনে নয়, কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন হবে, সেখানে ফিরে যেয়ে জাতীয় নির্বাচনটা দরকার। এবং জাতীয় নির্বাচনে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে যে সরকার ক্ষমতায় আসবে তার অধীনে যদি এগুলো হয় তাহলে সে সময় আসবে না। আজকে দেখেন একটা সবচেয়ে যে মানে এটা কষ্টের ব্যাপার, এবং আমি জানি না যে প্রধানমন্ত্রী কতটুকু চিন্তা করে এই কথাটা বলছেন, যে কি বলছেন যে বিএনপির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা না, সব নাকি এগুলো অন্য মামলা। একটা রাজনৈতিক দলের প্রধান এটা বলতে পারেন? যদি এটা বলেন তাহলে কি হয় যে ওনার নামে আগে যে সমস্ত মামলা হয়েছিল তাহলে সেগুলো একটাও মানে রাজনৈতিক মামলা না, তাহলে সেগুলো কি দুর্নীতির মামলা? তাই যে অর্থাৎ কথা বলাটা সহজ, কিন্তু আসলে এটা এফেক্টটা কি ঠিক এই মুহূর্তেই না। মনে করেন আমি একটা কাজ করলাম, এটা শুধু এই মুহূর্তের জন্য না, এটা পরবর্তী সময়ের জন্য কিন্তু এটা
হয়ে থাকবে, যেটা নিদর্শন হয়ে থাকবে, বা এটা ওই সময় এটা বলছে, ওই সময় এটা করছে, উদাহরণ তো হয়ে যাবে। তো এই কারণে আজকে যদি মনে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি পানিশমেন্ট দিয়ে দিলাম যে সিটি কর্পোরেশনে গাড়ি ভাঙছে সে যায়, আজকে মেজর হাফিজ, আজকে বিমান বাহিনীর প্রধান আলতাফ হোসেন চৌধুরীকে আমি পানিশমেন্ট দিয়ে দিলাম যে আজকে তারা ওই গাড়িতে ঢিলাঢিলি করছে, এটা দেয়া যাবে? মনে করেন আমরা তো দাদাও দীর্ঘদিন এই দেশে রাজনীতি করছেন, আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, মুক্তিযুদ্ধ করছেন, আমরাও করছি, জীবনে বহুবার আমরা জেল খাটছি। রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে হ্যাঁ মামলা হয়, আমাদেরও বহু মামলা হয়েছে, মামলা হয় নাই, বহুবার জেলে যাইতে হয়েছে, এবং জেলে যাওয়ার সময় অনেক কিছু থাকতো, আমি এই করছি, এই করছি, এই করছি, এই করছি, কিন্তু ফাইনালি দেখা যেত যে কোনো মামলা হয় নাই, হয়তো 2 মাস 3 মাস 6 মাস স্পেসিফিক আটকায় রাখতো। আর যারা যদি কোনো প্রশাসনিক কোনো দায়িত্বে থাকতো তাহলে সেখানে প্রশাসনিক কারণে হয়তো দুর্নীতির মামলা হইতেই পারতো। কিন্তু আজকে ঢালাওভাবে প্রত্যেকটা নেতা কর্মী, এবং যে জায়গায় এমনও উদাহরণ আছে যে দীর্ঘদিন আগে মারা গেছে সে কখনো বিএনপি করতো, তার বিরুদ্ধে মামলা তো হয়েছে, এমনকি তার বিরুদ্ধে সাজাও হয়ে গেছে, সে জীবিত নাই, মারা গেছে, হয়তো দীর্ঘ 8-10 বছর ধরে সে দেশেই নাই, বিদেশে আছে, তার বিরুদ্ধে সাজা হয়ে গেছে। তো এই যে এই সমস্ত করে হয়েছেগুলো হচ্ছে কি, এটা রাজনৈতিক যে পরিবেশটা, সেই পরিবেশটা বরঞ্চ ওনারা নষ্ট করতেছে। কিন্তু এটাই তো আর শেষ না, কাজে এখনও বলবো যে এখনও সময় আছে যে প্রতিহিংসা পরায়ণ না হয়ে যদি দেশটাকে আগায় নিতে হয়, আমি বিশ্বাস করি একটা রাজনৈতিক কর্মী হিসাবে অন্তত আমি মনে করি যে গণতন্ত্রটা সবার জন্য, আর প্রতিহিংসা পরায়ণ হয় এই মুহূর্তে আমি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে পারবো, কিন্তু আবার এক সময় যেটা আওয়ামী লীগের উপরেই যাবে না, এটার কিন্তু কোনো গ্যারান্টি নাই, অতীতের ইতিহাস কিন্তু তাই বলে। জি, আপনাকে ধন্যবাদ। একজন দর্শক আছেন ফোনটি নিয়ে আমরা বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ী থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, জনাব আব্দুল ওহাব মন্ডল বলেন। আমি বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, বর্ষিয়ান নেতা বাবু ধীরেন্দ্রনাথ শম্ভু, উনি আমার অত্যন্ত একজন প্রিয় ব্যক্তিত্ব। আমি ওনার কাছে দলীয় বক্তব্য আশা করব না, প্রশ্ন করার আগে আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি এই যে উপজেলা নির্বাচনগুলোতে আপনাদের আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে আসছে না, আপনারা নির্বাচন করছেন, আপনাদের দলের মধ্যে যদি আপনাদের প্রার্থী কিডন্যাপ হয় এবং সেই প্রার্থীর কিডন্যাপ হওয়ার পরে যদি অস্ত্র সহ সেই গাড়ি সহ ধরা পড়ে, এবং এটার জন্য যদি আবার আপনারা দলীয়ভাবে তাকে ওই পদ থেকে প্রত্যাহার করার জন্য বলেন, তাহলে আপনারা একবার বলছেন যে এমপির আত্মীয়স্বজন, মন্ত্রীর আত্মীয়স্বজন এরা দাঁড়াইতে পারবে না, আবার বলছেন যে আপনারা নিজেদের মধ্যে নির্বাচন করবেন, কোনো প্রতীক দেবেন না, আপনারা কোনো ইন্টারফেয়ার করবেন না। যদি আপনাদের মধ্যেই আপনাদের ক্যান্ডিডেট কিডন্যাপ হয় এবং আপনাদের মন্ত্রী এমপিদের আত্মীয় কি স্বাস্থ্য ভাই শালা বিভিন্ন ধরনের আত্মীয় আছে, এই ধরনের আত্মীয়রা যদি অংশগ্রহণ না করে তা আপনাদের এই নির্বাচনে অংশগ্রহণ করবে কি? আর বিএনপি যদি এই নির্বাচনে আসতো তাহলে কি পরিমাণ কিডন্যাপ হইতো আর দেশের অবস্থা কি হতো? আপনি সরল মনে একটু বিশ্লেষণ করে আমাদের সাধারণ জনাব আব্দুল ওহাব মন্ডল, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা বিরতির পরে জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কাছ থেকে উত্তর আশা করব, নিশ্চয়ই তিনি আপনার প্রশ্নের উত্তর দেবেন, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম উপজেলা নির্বাচন নিয়ে, বলছিলাম যে আসলে দুই দলের দুই রকমের সংকট, সেটা নিয়ে জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বিরতির আগে ওয়াহাব মন্ডল রাজবাড়ী থেকে একটা প্রশ্ন করেছেন, আপনিও শুনেছেন, এবং যেমনটি আব্দুল সালাম বিএনপি নেতা উনিও বলছিলেন যে এই যে মন্ত্রীর ভাই, মন্ত্রীর ছেলে, কোনো মন্ত্রীর শালা, মানে নানাভাবে এই যে ক্ষমতার এক ধরনের দাপট দেখা যাচ্ছে, তাতে ধরেন আপনারা ক্ষমতায় থাকলেও এই পুরো জিনিসটা কি মানে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা আদৌ? যেমনটি এই প্রশ্নকর্তা বলছিলেন যে যদি বিএনপি ক্ষমতায় আসলে আরও কত কিডন্যাপ হইতে পারতো, মাত্র একজন কিডন্যাপ হয়েছে, তাও মানে আওয়ামী লীগেরই লোক। এই পরিস্থিতিটা আপনারা কীভাবে সামলাবেন? না, ধন্যবাদ আপনাকে এবং যিনি প্রশ্ন করছেন তাকেও। উনি অত্যন্ত পরিচ্ছন্নভাবে প্রশ্নটা করেছেন। এটা ঠিক
যে এটা এখন মানে এইগুলোকে কন্ট্রোল করার জন্য বা এটা থেকে নিবৃত্ত করার জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন যে কেউ বাড়াবাড়ি করতে পারবে না, কেউ বাড়াবাড়ি করতে পারবে না, সে যেই হোক, সে মন্ত্রী হোক, এমপি হোক, এলাকার নেতা হোক। এবং একটা কথা তিনি হচ্ছে বলেছেন, কোনো আত্মীয় নির্বাচন থেকে উইথড্র করার জন্য বলছেন, জমা দিয়ে থাকলে তাকে উইথড্র করাও। এখন আপনি তো সমস্যা আসবে, সমস্যা তো সমাধান করতে হবে এবং সেখানে পরিচ্ছন্নভাবেই সমাধান করতে হবে, এখানে গোজামিল দিয়ে তো সমাধান করা যাবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী এই জন্যই অ্যাডভান্স এবং দল বলে দিয়েছে যে যে যার ইচ্ছা সে নির্বাচন করবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে, মানুষ ভোট দেবে, যে হবে সে সহি সালামতে সে হয়ে আসবে। এই কথাটা বলার জন্যই তো পরবর্তীকালে দলীয় নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেটা বলেছেন। তো সেখানে যেটা হয়েছে এটা তো আর ওইটা তো আর ফিরিয়ে আনা যাবে না। হয়েছে যেটা, এটার জন্য অ্যারেস্ট করা হয়েছে অপরাধীকে এবং তাকে বিচার করা হবে। এবং এটা আমি ওয়াব মন্ডল সাহেবকে বললাম, উনি খুব ভালো মানুষ, প্রশ্নটাও খুব সুন্দর করেছেন এবং আমাদের সঞ্চালক সাহেবও খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা শুনেছেন। প্রশ্ন করতে সমস্যা হওয়ার কারণেই তো সমাধানের পথ খুঁজতে হবে এবং সেই জন্য তো মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দিয়েছেন। এটাকেও আমাদের সালাম ভাইরা খুব ভালোভাবে নেন না, খুব ভালোভাবে কিন্তু নেন না। বলা হচ্ছে যে আপনার তৃণমূলের সাথে মানে এই যে মন্ত্রী এমপিদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, এটা কি সত্যি সত্যি? আপনি কিন্তু নিজেও একজন তৃণমূলের রাজনীতিবিদ এবং সেখানে আপনি মাঠের চিত্রটা আপনি অন্যদের চেয়ে অনেক ভালো জানবেন। না না, যারা দল করে, আমি বলি যারা সত্যিকারের বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগ করে তারা এগুলো করতে পারে না। যারা আদর্শের সঙ্গে সম্পর্ক কম তাদের দ্বারাই এই সমস্তগুলো সম্ভব যদি করে। কিন্তু কোনো ভালো আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চয়ই এমন কোনো কাজ করবে না যাতে পার্টির ভাবমূর্তি সুনাম নষ্ট হয়। এবং একটা ঐতিহাসিকভাবে এই দলটা, এটা একটা ভালো মানুষের দল, এটা দেশপ্রেমিকদের দল, এটা মুক্তিযোদ্ধাদের দল, এটা একটা সুদীর্ঘকাল সংগ্রামের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। সুতরাং সেই মনটা তো তার মাথার মধ্যে থাকতে হবে যে আমি কীভাবে আমার জন্ম, এই দেশের কাছে আমরা কি কমিটমেন্ট করেছিলাম, বঙ্গবন্ধু সমগ্র জাতির কাছে স্বাধীনতার আগে কি কমিটমেন্ট করেছিলেন এবং মানুষ কেন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে সাপোর্ট দিয়েছিল। এই দেশে সবই তো মুক্তিযুদ্ধ ছিল, কিছু রাজাকার ছাড়া। তো সেখানে এই জিনিসগুলো যদি হৃদয়ে না থাকে, আমি তো মনে করি তার মধ্যে রাজনীতি করার মতো সেই দৃঢ়তা এবং চারিত্রিক গুণাবলীর তার অভাব আছে। আমি মনে করি এবার কিন্তু তাকে বুঝতে হবে যে যা ইচ্ছা তা করার অধিকার আওয়ামী লীগের থেকে করা যাবে না। সুতরাং দলের ঐক্য এবং মানুষের কাছে দলের ভাবমূর্তি আস্থা ঠিক রাখার জন্য আমাদের যা করা দরকার সেটাই আমরা করব এবং সেইভাবেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাদের ওয়াব মন্ডল সাহেব নিশ্চয়ই প্রধানমন্ত্রীর নির্দেশও শুনেছেন। তা আমি আশা করি যে আমরা আগামী দিনে ঠিকভাবে চলতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আব্দুল সালাম, আপনাদের নির্বাচনে না যাওয়ার, শুধু এইবার না, অতীত নির্বাচনে না যাওয়ার অনেকগুলো যুক্তি আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে দিয়েছেন, কেয়ারটেকার অধীনে নির্বাচন ইত্যাদি। কিন্তু আমি যদি একদম মাঠের বাস্তবতাটা বলি, আপনারা 2018-তে গিয়েছেন বটে, কিন্তু 2014-তে যাননি, আবার 24-এ যাননি এবং স্থানীয় সরকার নির্বাচন অনেকদিন বর্জন করছেন। আপনি নিজেও জানেন যে বিএনপি এমন একটা রাজনৈতিক দল, এটা কিন্তু কোনো বিপ্লবী দল, গোপন দল, আন্ডারগ্রাউন্ড পার্টি না। আপনারা গণতান্ত্রিকভাবে নির্বাচন করেই ক্ষমতায় আসা যাওয়া এরকম। তা আপনারা যে দিনের পর দিন, বছরের পর বছর নির্বাচন থেকে দূরে থাকছেন, তাতে কি সাধারণ মানুষের সাথে আপনাদের দূরত্ব তৈরি হচ্ছে কিনা, বা আপনাদের তৃণমূলের নেতারা তারা এই যে নির্বাচনে না যায় এবং অনেকে বিদ্রোহ করে আপনাদের দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে যাচ্ছেনও, এটা থেকে আপনাদের দলের শৃঙ্খলায়, সাংগঠনিক শৃঙ্খলায় সমস্যা হচ্ছে কিনা? স্যার, আমি প্রথমেই যেটা বলছি যে এখানে আসলে বিএনপি একটা বাস্তববাদী একটি গণতান্ত্রিক দল এবং বিএনপি বারবার বলতেছে আমরা বিশ্বাস করি যে ভোটের মাধ্যম ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে ভোটটাই তো নাই যে সেই কারণে আজকে বিএনপির কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে দেশের, ক্ষতি করছে আওয়ামী লীগ। আজকে আমরা যদি জনগণ আজকে দেখেন যে লাস্ট যে তারা জাতীয় নির্বাচন করলো, কয় পার্সেন্ট লোক সেখানে ভোট দিতে গেছে? 5 to 7% লোক। তা বাকি লোক আজকে, কারণ ভোটের প্রতি একটা অনীহা চলে আসছে আজকের আওয়ামী লীগের। এখন লোকজন মনেই করে যে এটা আজকে ভোট হচ্ছে না, এখানে অংশগ্রহণমূলক কোনো নির্বাচন নাই, আমি এখানে গেলে ভোট দিতে পারবো না। তাই কাজে এখানে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আসতেছে না। কাজে বিএনপির কোনো ক্ষতি হয়নি। বিএনপির বরঞ্চ ক্ষতি সেটা হয়তো যে আওয়ামী লীগকে সাপোর্ট করা,
যে নির্বাচনে আমরা তো গত 18 নির্বাচনে আমরা যখন এর আগে নির্বাচনে গেলাম না, 18 নির্বাচনে যে আমরা প্রমাণ করলাম যে আমরা নির্বাচনে যেতে চাই। মনে করেন আমি নিজেও তো প্রার্থী ছিলাম, কিন্তু আজকে প্রার্থী সেই সময় মনে করেন আমার মোহাম্মদপুরে আমি নির্বাচন করছি, এবং সেই সময় ঢাকা শহরের 2টা সিটে আপনার ওই যে মেশিনের ভোট হয়েছে। তো মেশিনে ভোট হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রেজাল্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার রেজাল্ট হয়েছে রাত্রে 1টার পরে। কী কারণে? অর্থাৎ সব নির্বাচন যে কোনোভাবে হোক তারা ম্যানুপুলেট করতেই হবে। এবং এই যে ম্যানুপুলেট করতে যে আজকে জনগণও এটা পরিষ্কার যে না, এদের আমলে কোনোভাবেই নির্বাচন নিরপেক্ষ হবে না, নিরপেক্ষ নির্বাচন হবে না। আরেকটা হলো যে লোকাল নির্বাচনগুলোতেও লোকাল আপনি যে বলতেছেন বিএনপি যায় না বা যাচ্ছে না, বিএনপি যাওয়ার পরও তো হয় নাই, লাভ হয় নাই। মনে করেন গাজীপুরে আমাদের মান্নান সাহেব মেয়র হলো, নির্বাচিত হওয়ার পরে কি তাকে বসতে দিছে? সেখানে বসতে তো দেয় নাই। কারণ এটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ইচ্ছা করে লোকাল গভর্নমেন্টের কেউ ঠিকমতো কাজ করতে পারবে না। যদি যেমন এখনই দেখেন না, এমপি বলতেছে যে কোনো ফান্ড দেওয়া হবে না, কোনো টাকা দেওয়া হবে না যদি আমার লোক না জিতে। আর যদি বিএনপি জিতে তাহলে তো ওর আরও কপাল খারাপ। তো এই জন্য কথা হোল নির্বাচনী প্রসেসটাকে আজকে আওয়ামী লীগ নষ্ট করে ফেলছে। আজকে যেটা বলতেছে যে আমরা এই কী হয়েছে প্রতীক দেব না, প্রতীক দিলে তাহলে আগে দিছিলেন কেন? তাহলে আগে দিয়ে সেটা ভুল করছিলেন, এবং সেটা দেয়াতেই তো আজকের এই অবস্থা করছেন। আবার আরেকটা যদি জাতীয় নির্বাচনে আপনি তো নিজের আপনার কনস্টিটিউশন ব্রেক করছেন, যে আওয়ামী লীগের পদধারী লোকরা পর্যন্ত 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে তারা নির্বাচন করছে, যেটা তাদেরকে কনস্টিটিউশন অ্যালাউ করে না। তো অর্থাৎ তারা নিজেরাই সংবিধান ভঙ্গ করছেন। আবার এখন যদি বলেন অমুকের শালা দাঁড়াইতে পারবে না, অমুকের আত্মীয় দাঁড়াইতে পারবে না, এটা হলো কমপ্লিটলি একটা মানে স্বেচ্ছাচারী একটা মনোভাব। তো এগুলো করে তো আসলে প্রবলেম সলভ হবে না। এর জন্য আমরা বারবার বলতেছি যে এইভাবে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধানের একটাই, যে আজকে জনগণের নির্বাচিত সরকার দরকার, এবং জনগণের নির্বাচিত সরকার হতে হলে সেটা কোনোভাবেই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে জাতীয় নির্বাচন ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। আজকে দাদা বলতেছেন বারবার যে আমরা বলছি, সেই সময় বলা হয়েছে যে আমরা এই করব, ওই সময় বলা হয়েছে পরিষ্কার যে আমরা শোষকের পক্ষে না শোষিতের পক্ষে। বলছে যে আমরা সেই সময় শোষিতের পক্ষে। আর এখন কার পক্ষে? এখন কার পক্ষে? ব্যাংকগুলো সব লুট হয়ে যাচ্ছে, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করতেছে। যারা লোপাট করতেছে সব জানে। কয়জনকে ধরছেন এই সরকার? ধরেন নাই তো। তো কাজেই জনগণ আজকে ভোগান্তিতে আছে, জনগণের পক্ষে তারা নাই। তারা হলো যে বাংলাদেশে এখন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত হয়ে গেছে, নিম্ন মধ্যবিত্ত হারায় গেছে। আর কিছু লোক আছে এর মধ্যে একদম ফুইলা ফাইপা অনেক মোটা তাজা হয়ে গেছে, এবং শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের মধ্যে ধনীর তালিকায় তাদের নাম উঠে গেছে। কোত্থেকে আসলো টাকা, কিভাবে আসলো, তাই না? তো এই বিষয়গুলো তো কোনো জবাবদিহিতাই নাই। দেখেন পত্রপত্রিকায় অনেকের দুর্নীতির কথা আসে, কিন্তু সবাইকে তো আইনের আওতায় নেওয়া হচ্ছে না। আপনি বেগম খালেদা জিয়াকে একটা সাজানো ইচ্ছা মামলা দিয়ে দিলেন যে বিদেশ থেকে একটা চ্যারিটি ফান্ডে টাকা আসছে, সেটা নাকি তিনি তসরুপ করছেন, অথচ ওই টাকা এখন 3 ডাবল হয়ে গেছে। আর এর চেয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। আজকে ব্যাংকগুলো শেষ হয়ে গেল, তাদের নাম আসতেছে, তাদেরকে ধরা হচ্ছে না। তো এই যে এগুলো যদি এই পক্ষপাতিত্ব যদি থাকে, আর যদি এই ধরনের স্বেচ্ছাচারিতা থাকে, এই ধরনের যদি জবাবদিহিতা না থাকে, যদি আইনের শাসন যদি না থাকে, তাহলে কোনো কিছু এখানে টিকতে পারে না। জি, আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আলোচনায় ফিরবো। তবে একজন দর্শক আছেন ফোনটি নিয়ে বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুজ্জামান লাবলু, নাটোর লালপুর থেকে বলছি। জি, আমার প্রশ্নটা সালাম ভাইয়ের কাছে। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করছে, কিন্তু স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে তারা কোনো দাবি করছে না, তত্ত্বাবধায়ক দাবি করছে না, কোনো দাবি করছে না। তাহলে কি তারা স্থানীয় নির্বাচনে এই দাবি করছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলে তারা নির্বাচনে যাবে, আর তত্ত্বাবধায়কের ব্যবস্থা না হলে স্থানীয় নির্বাচনেও যাবে না? স্থানীয় নির্বাচনেও কি তারা তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে কিনা? জি জনাব লাবলু, আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির পরে উত্তরটি জানার চেষ্টা করব, আশা করি সঙ্গেই থাকবেন।
প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনার কাছে দুইটা প্রশ্ন। আপনি শুরুতে যেমনটি বলছিলেন, জিরিয়াবার পরে আব্দুল সালাম উনি জবাবও দিয়েছেন যে ইউটার্নের প্রশ্নটি যেমনটি বলেছেন, যে উনি অভিযোগ করেছেন যে আপনারাই বরং ইউটার্ন নিয়েছেন, একসময় দলীয় প্রতীকে নির্বাচন করতেন, এখন আবার সেটা পাল্টেছেন। কনফিউশনের কথা যদি বলেন, আমি একটু যদি যুক্ত করি, যেমন এখন সর্বশেষ এই এমপির শালা, এমপির ভাই ইত্যাদি ইত্যাদি আসার পরে সিদ্ধান্ত হলো যে কোনো মন্ত্রী এমপির আত্মীয় স্বজনরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে না। আবার আমরা দেখছি যে লাস্ট কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে স্থানীয় সাংসদের মেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ফলে আপনারাই কি একটু নানাভাবে একটু সিদ্ধান্তহীনতায় আছেন কিনা সব মিলিয়ে? ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন। সালাম সাহেবের প্রশ্নের উত্তর, দর্শক তার প্রশ্ন, অনেক কথাই বলা থাকে। একটা জিনিস কিছু নেই, এই যে একটা কথা আছে আমরা পলিটিক্যাল সায়েন্সে, যে অ্যাবসলিউট মেজরিটি করাপটস অ্যাবসলিউটলি। তো সেখানে এটা তো একটা আমাদের দায়িত্ব, যে এই যে আজকে একটা পরিবার, একটা এমপি বা মন্ত্রীর পরিবার তার পারিবারিকভাবে এলাকায় এমনভাবে ক্ষমতা তারা হস্তগত করতে চায় যেটা আরও দুর্নীতি বাড়াবে, অন্যায় বাড়াবে, দলীয় নেতাকর্মী দল অসন্তুষ্ট হবে। এই পর্যায়ে তো দলটাকে আমরা নিতে পারি না, কারণ এটা তো একটা জনগণের দল। এই দলটা তো কোথাও থেকে হঠাৎ করে জন্ম হয় নাই, এটা সুদীর্ঘকাল রাজনীতি করতে করতে তারা এই দলই পাকিস্তান সৃষ্টি করছে। এই দলই আবার সঙ্গত কারণে পাকিস্তানের বৈষম্য, অর্থনৈতিক বৈষম্যের কারণে বঙ্গবন্ধু এদের বিরোধিতা করতে করতে ভাষা আন্দোলন থেকে শুরু করে আস্তে আস্তে দীর্ঘ 24 বছরে আন্দোলনের মাধ্যমে একটা ক্ষমতা আসছে এবং একটা দেশ স্বাধীন হয়েছে। তো সেখানে এটা খাটে না। আপনি সালাম ভাই যে কতগুলো কথা বললেন, যে কেয়ারটেকার নিয়ে কথা বলেন, একটা আদিতে যাই। আমরা তো এরশাদের স্বৈরাচারী শাসন থেকে আপনারা সবাই আন্দোলন করি, তো আমরা স্বৈরাচারকে হটালাম। কিন্তু তখন যে একটা 3 দলের মধ্যে একটা সমঝোতা হয়েছিল, চুক্তি, এরপরে আবার এই দেশে ভোটের সময় ভোট কাটতে হবে, আমার কাউকে এমপি বানাইতে হবে, দুর্নীতির মাধ্যমে ইলেকশন কমিশনকে ক্ষতিগ্রস্ত করতে হবে, এমন কোনো কথা তো আমাদের মনে আসারই কথা না। এবং দুর্ভাগ্য হচ্ছে যে সেদিন যদি সেই 3 দলীয় চুক্তিটাকে একটা আইনে রূপান্তরিত করা হতো, তাহলে কিন্তু আজকে দেশে কোনো কেয়ারটেকার বা কোনো প্রশ্ন আসতো না। এই ভুলটা পলিটিশিয়ানদের। আপনি দেখেন যে এই যে তখন এই যে 90-এর পরে একটা সিদ্ধান্ত হয়েছিল, সালাম ভাই জানেন, আপনি ঢাকার নেতা, সেখানে কথাই হয়েছিল যে এরশাদের পতনের পরে এরশাদের পক্ষে কাজ করছে এমন কোনো ব্যক্তিকে তারা এই 2 জোটের 3 জোটের কোনো জোটে নিবে না, এবং তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। একটা উদাহরণ আমার মনে আছে, নেত্রীর কাছে গেছিলেন আমাদের এরশাদ সাহেবের যে আপনার মন্ত্রী ছিলেন, মন্ত্রী না, আপনার ক্যাবিনেট সচিব ছিলেন এম কে আনোয়ার সাহেব, কিন্তু ছাত্রলীগ করতো এবং তিনি সলিমুল্লাহ হলের ছাত্রলীগের নেতা ছিলেন। উনি কিন্তু এই এরশাদের পতনের পরে নেত্রীর কাছে গেছেন আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য, কিন্তু নেত্রী কিন্তু আদর্শগতভাবে এবং দৃঢ়চেতা থাকার কারণে উনি বলছেন যে নাও, আপনাকে আমরা নেব না, আমার কোনো দল আপনাকে নেবে না, আন্দোলনরত কোনো দলই আপনাকে নেবে না। কিন্তু দেখা গেল পরবর্তীকালে ওনারা এম কে আনোয়ারে নিয়ে ফেলাইলেন। এই যে আইনটা ভঙ্গ শুরু হইলো, তারপর তো কত কিছু হয়েছে। কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমরা সকালে কেয়ারটেকার চাইছি, কিন্তু কেয়ারটেকার জিনিসটা আপনারা রাখছেন 90-এর পরবর্তীকালে। এই যে একটা ভঙ্গ, আপনার একটা চুক্তি ভঙ্গ করলেন, চুক্তি মৌখিক হইতে পারে, চুক্তি লিখিত হইতে পারে, মুখের কথাই তো মানুষের চুক্তি। সেখানে আপনাদের প্রতিটা কর্মকাণ্ডে এত নেগেটিভ ছিল আপনাদের বিএনপির, যেই কারণে আজকে আস্থা নষ্ট হয়ে গেছে। কারোর প্রতি কারো আস্থা নাই, আপনাদের প্রতি আমাদের আস্থা নাই। আপনারা এখন অন্যায় করতে যে আমাদের প্রতি আস্থা রাখেন না। আওয়ামী লীগ একটা আস্থাশীল দল জনগণের, এবং আওয়ামী লীগ হঠাৎ করে জন্ম হয় না, আওয়ামী লীগ পথে জন্ম হয়েছে, রাজপথে জন্ম হয়েছে আওয়ামী লীগের। সেখানে আপনারা বারবার ভুল করবেন, সেই জন্য আজকে সেই ভুলের মাসুল সমগ্র জাতি দেবে। আপনারা 14-তে আসলেন না এসে আপনারা পরবর্তীকালে বললেন যে আমাদের ভুল হয়েছে। 18-তে আসলেন, এসে আপনি ঠিকমতো নির্বাচনটা করলেন না, আপনার নমিনেশন পর্যন্ত ঠিকমতো দেন নাই, মার্কাও দিতে পারেন নাই কাউকে। অথচ কেন পারেন নাই? যে 2 জায়গায় 3 জায়গায় নমিনেশন আপনারা দিয়েছেন, ঢাকা দিয়েছেন, গুলশান দিয়েছেন, লন্ডনে দিয়েছেন। এই জন্য দায়ী কে নেবে? এই দায়িত্বটা তো আওয়ামী লীগ নেবে না। আপনাদের ভুলের জন্য যদি 18-তে আপনার নির্বাচন আসছিলেন, আপনারা জিতছিলেন না তো, আপনারা তো কয়েকটা সিটি দিচ্ছে। সেখানে দেখেন তাদের অ্যাটিচিউডটা দেখেন। পার্টির সেক্রেটারি সে নির্বাচনে জিতছে, ফখরুল আলমগীর, তাকে মার্শালও জারি করে তাকে বলছে তুমি যাইতে পারবে না। তার মানেটা কি? যে কি গণতন্ত্রের রূপ চেহারা? এবং আপনারা তো চলে গেছেন, আপনারা তো নির্বাচন রেখে তো বিদায় হয়ে গেছেন 1-1.5 দিন আগেই। তখন খালি মাঠে কে ভোট কম পাইছে, কে বেশি পেয়েছে, কথা তো দরকার নাই কোনো। আর আপনার তো নাই ইলেকশনে। মাঠে যদি একটা দল না থাকে, আরেক দল তো গোল দিতেই থাকবে, আপনি কি করবেন? তবুও আপনাদের আসছিলেন, নির্বাচন করছেন,
নির্বাচনে থাকা উচিত ছিল। 18 তো আপনাদের নির্বাচনে থাকা উচিত ছিল, থাইকে বলতে পারতেন, কিন্তু আপনি তো চলে গেলেন গিয়া, অর্ধেক নির্বাচন করে চলে গেলেন। তো কীভাবে ক্ষমতায় যাবেন, কীভাবে জিতবেন, কে গণতন্ত্র রক্ষা করবে? গণতন্ত্র রক্ষা করে একা আওয়ামী লীগের দায়িত্ব? এই দেশে ভোট নিশ্চিত করা আওয়ামী লীগের দায়িত্ব? আপনার রাজনীতি করেন, প্রত্যেকের দায়িত্ব এখানে কাজ করা, কিন্তু কেউ তো জনগণের পক্ষে, জনগণের ভোটাধিকার রক্ষার জন্য কেউ তো কাজ করেন না। আপনি যার যার স্বার্থে কাজ করেন। আপনি কি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে? শেখ হাসিনা পদত্যাগ করবে কেন? কী জন্য পদত্যাগ করবে? কেন তিনি পদত্যাগ করিয়া কেয়ারটেকার গভর্নমেন্টকে একজন রাস্তা থেকে ধরে নিয়ে কাউকে সরকার বানিয়ে কী জন্য ক্ষমতা দেবে? আপনার সুষ্ঠু নির্বাচন চান? আপনারা শেখ হাসিনার সঙ্গে কথাও বললেন না, আওয়ামী লীগের সঙ্গে আপনারা কথাও বলবেন না। কী লাগবে? আওয়ামী লীগের পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে, ইলেকশন কমিশন ভেঙে দিতে হবে। এটা কোনো রাজনীতি না। আগে গণতান্ত্রিক রাজনীতি বলেন, কিসের গণতান্ত্রিক দল আপনার? আপনাদের মধ্যে গণতন্ত্র আছে? আপনার গণতন্ত্র থাকলে 28 অক্টোবরের ঘটনার ওই দিনই তো আপনাদের ঘোষণা করার কথা ছিল যে আমরা নির্বাচনে যাব। কিন্তু আপনারা করলেন কি? আপনারা পুলিশ মারলেন, সাংবাদিক মারলেন, আগুন দিলেন, তছনছ করে ফেলালেন ঢাকা। আপনারা কি গণতান্ত্রিক দল? এ কথা বলতে পারেন না। এবং এই গণতন্ত্র আপনাদের ইসে নাই, আপনাদের রক্তে গণতন্ত্রের কথা নাই। আপনাদের রক্ত আছে হত্যা, বঙ্গবন্ধুর মতো নেতা, জাতীয় নেতা, জাতির পিতাকে হত্যা করে আপনারা পর্দার অন্তরাল থেকে ক্ষমতা আসলেন। তারপর থেকে ওই সময় থেকেই তো গণতন্ত্র গেল। ওই যে গেল গণতন্ত্র, আর তো গণতন্ত্র আসতে চায় বারবার, কিন্তু আসতে তো আপনারাই দেন না। আপনি বারবার বাধা তৈরি করেন যাতে গণতন্ত্র না হয়, মানুষ যাতে ভোট না দিতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। যেন আব্দুল সালাম একদম অল্প সময় একজন দর্শক বিরতির আগে ফোন করেছিলেন নাটোর থেকে লাবলু। উনি বলছেন যে আপনারা কি স্থানীয় সরকারের কেয়ারটেকার চান কিনা, এটা উনি হয়তো একটু করে বলেছেন যে আসলে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আপনাদের দাবিটা কি। আর আরেকটা ছোট্ট কথা আমার জানা, যে যারা স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিচ্ছে, তাদের ব্যাপারে আপনাদের দলীয় সিদ্ধান্ত কি হবে? সময় বেশি নেই, ছোট্ট করে বলুন। সময় না থাকলে কেমনে হবে? দাদা এত প্রশ্ন করে গেছেন, সেই উত্তরগুলো তো দিতে হবে, তাই না? আর একটা যেটা হলো যে শোনেন, আমরা যেটা বলছি যে এই নির্বাচনে অংশগ্রহণ করে কি হবে, আমি তো উদাহরণই দিলাম যে জিতলেও তো তাকে বসতে দেওয়া হয় না। যেমন এখনও যেটা, আমি তো গাজীপুরেরটা উনি মারা গেছে বললাম, এখনও রানিং দিনাজপুরের মেয়র, এর আগেও মেয়র ছিল, এখনও সে মেয়রের নির্বাচিত হয়েছে, কিন্তু হওয়ার পরে এখন পর্যন্ত তাকে বসতে দিচ্ছে না। তো কাজে এটা কারণ এটা হলো দলীয়করণের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। বিএনপি মানে কি, বিএনপির কোনো গন্ধ কেউ থাকলেও যদি সে জিতেও আসে তাহলে তাকে বসতে দেওয়া যাবে না। তাই সেখানে সেই নির্বাচনে যায় লাভটা কী হবে? লাভ তো নাই। আর আমরা বলছি যেখানে জবাবদিহিতা নাই। আর ওনারা, আমি তো এটাই বলছি যে আজকের ওনারা এখন বুঝলেন সব শেষ করে ধ্বংস করে দিয়ে, তাহলে আগে ওনারা কেন দলীয় প্রতীকে নিয়ে গেলেন এই লোকাল নির্বাচনটা? কারণ ওই সময় মনে করছেন এটা ক্ষমতার জন্য এখন দরকার, এখন মনে করতেছেন আবার না এটা দরকার না। অর্থাৎ তারা এটাকে ধ্বংস করে, না না আমরা করি নাই, আমরা করি নাই, আমরা মানা করছি এটা। আর আরেকটা শোন, এখন বলতেছে যে শেখ হাসিনা কেন পদত্যাগ করবে? খালেদা জিয়া কেন পদত্যাগ করছিল? খালেদা জিয়া তো পদত্যাগ এর জন্যই করছিল যে না, সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে, কেয়ারটেকার সরকারের বিলটা চাইছিল থাকতে। তাইলে ওনাদের এখন খালেদা জিয়ার অধীনে নির্বাচন হইলে নিরপেক্ষ হবে না, আর শেখ হাসিনার অধীনে নির্বাচন হইলে নিরপেক্ষ হবে, এটা তো পাগলও বিশ্বাস করবে না, তাই না? তাই আমরা এর জন্যই বলি। আর 15ই আগস্টের দায় ওনারা, ওনাদের নেতা খন্দকার মুস্তাক সব ঘটাইলো। এখন এটা বিএনপি তো জন্মই হয়নি তখন। আর আরেকটা হলো যে 28শে অক্টোবর যেহেতু ওনারা জানেন যে বিএনপি যদি নির্বাচনে যায় জনগণ বিএনপিকে ভোট দিবে, এর জন্য বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে সরাইতে হবে, তাদেরকে জেলে নিতে হবে, তাদেরকে মামলা দিয়ে তাদেরকে মাঠ থেকে সরাই দিতে হবে। সেই কারণে 28শে অক্টোবর সুপরিকল্পিতভাবে 2 ঘন্টার মধ্যে তারা হাজার হাজার মামলা দিয়ে আমাদের সেই সময় জেলে ঢুকাই দিছে, কারণে দৌড়ায় বেড়াইছে। এটা হলো তাদের পূর্ব পরিকল্পিত। জনগণ থেকে যেহেতু তারা বিচ্ছিন্ন, জনগণ তাদেরকে ভোট দিবে না, ওই ভয় বিএনপিকে দূরে রাখছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আমরা চাই যে উপজেলা নির্বাচন অন্তত শান্তিপূর্ণভাবে, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক।